আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উজ্জ্বল পিকে, প্রভাষক হিসাব বিজ্ঞান, রংপুর মডেল কলেজ। আজকে আমি আপনাদের সামনে একটা অনলাইন ক্লাস নিয়ে এসেছি। এইচএসসি প্রথম পত্রের আজকের এইচএসসি প্রথম পত্রের যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে অষ্টম অধ্যায়, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ। এখন দৃশ্যমান অদৃশ্যমান সম্পদটা কাকে বলে? সম্পদ মূলত সম্পদ তিন প্রকার। স্থায়ী সম্পদের ক্ষেত্রে সম্পদ বলতে অনেক সম্পদ বোঝায়, চলতি সম্পদ বোঝায়, কিন্তু এখানে স্থায়ী সম্পদ তিন প্রকার। একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্যমান, আর এটা হচ্ছে প্রাকৃতিক। তাহলে স্থায়ী সম্পদ কয় প্রকার? স্থায়ী সম্পদ, এটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ তিন প্রকার, একটা দৃশ্যমান, অদৃশ্যমান, প্রাকৃতিক সম্পদ। আজকে এই বিষয়ে অষ্টম অধ্যায় অষ্টম অষ্টম অধ্যায়ের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সম্পদ, স্থায়ী সম্পদ নিয়ে আলোচনা। স্থায়ী সম্পদ কাকে বলে? যে সম্পদগুলো ব্যবহার অনেক দিন পর্যন্ত করা যায়। এই সম্পদগুলো হতে পারে দৃশ্যমান, হতে পারে অদৃশ্যমান, আবার হতে পারে প্রাকৃতিক। তাহলে আমরা প্রথমে শিখব কি? দৃশ্যমান সম্পদ। দৃশ্যমান সম্পদ হচ্ছে যে সম্পদগুলো বাস্তবে অস্তিত্ব আছে, সেই সম্পদগুলো ধরা ছোঁয়া দেখা যায়, সেগুলোকে বলা হয় দৃশ্যমান সম্পদ। যেমন দালান কোঠা, কি দালান, মেশিন। আর অদৃশ্যমান সম্পদগুলো কি কি? অদৃশ্যমান সম্পদ হচ্ছে যে সম্পদগুলো কখনো ধরা ছোঁয়া যায় না, সেগুলোকে বা দেখাও যায় না, তাকে অদৃশ্যমান সম্পদ বলা হয়। যেমন সেগুলো হচ্ছে এই অদৃশ্যমান সম্পদকে অস্পর্শনীয় সম্পদও বলা হয়। এই অস্পর্শনীয় সম্পদগুলো কি কি, যা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজন। অস্পর্শনীয় সম্পদগুলো কি কি, অদৃশ্যমান সম্পদগুলো কি কি? যেমন সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলো হচ্ছে কি অস্পর্শনীয় সম্পদ বা অদৃশ্যমান সম্পদ। আর প্রশ্ন আসতে পারে যে স্যার, সুনামটা কি? সুনামটা হচ্ছে কোনো পণ্য যে মূল্যে আমরা ক্রয় করতে রাজি আছি, কিন্তু তার অতিরিক্ত মূল্যেও আমরা ক্রয় করতেও রাজি আছি। এই যে অতিরিক্ত মূল্যে আমরা কোনো পণ্য বা সম্পত্তি ক্রয় করলাম, সেইটুকুই হচ্ছে আমার সুনাম। এই সুনামটা আরও ভালোকে বুঝে বলি, আমি একটা সম্পদ কিনবো, সম্পদের দাম হচ্ছে সকল দিক বিবেচনা করে 10 লাখ টাকা ধরা হয়েছে। এই 10 লাখ টাকায় আমি সম্পদটা কিনবো, কিন্তু আমি যখন সম্পদটা ক্রয় করতে গিয়েছি তখন দেখি সম্পত্তির মূল্য 1 লাখ টাকা বেশি আছে, 11 লাখ টাকা দিয়ে কিনতে হবে। আমার সম্পদ হিসাব নিকাশ করে আমি দেখি সম্পদ আছে আমার ওই রুমে বা ওই জায়গায়, আমার সম্পদ আছে 10 লাখ টাকার, কিন্তু সম্পদ কিনতে হবে 11 লাখ টাকার। এই 11 লাখ টাকা কেন দিতে হচ্ছে? ওই যে বাড়তি 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকাই হচ্ছে সুনাম। ওই 1 লাখ টাকাই হচ্ছে সুনাম। তারপর আছে প্রাকৃতিক সম্পদ। কি কি প্রাকৃতিক সম্পদ? যেমন কয়লা, গ্যাস, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো প্রকৃতি প্রদত্ত, কিন্তু আমরা বিভিন্ন রূপে এগুলো ব্যবহার করে থাকি। এগুলোরও কি আছে? ক্ষয় আছে। এগুলোও কি হয়? নিঃশেষ হয়ে যায়। এগুলোও ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়। তো আজকের যে বিষয়টা হচ্ছে দৃশ্যমান, অদৃশ্যমান, প্রাকৃতিক সম্পদ, এই তিন সম্পদের মূল্যায়ন।
দৃশ্যমান সম্পদটা আমরা কীভাবে মূল্যায়ন করব। একটা সম্পদ আমরা বহু বছর ধরে ব্যবহার করতেছি একসময় সেই সম্পত্তি আমার কাছে কত পরিমাণ দাঁড়াবে সেইটুকু জানার জন্য এই দৃশ্যমান সম্পদ আমাকে করতে হবে অষ্টম অধ্যায়ের অঙ্কর অনুযায়ী। মাথায় রাখতে হবে এই যে সম্পদটা আছে আমার, এই সম্পদটা মূল্যায়ন বের করতে গেলে মূলত আমাদের করতে হবে কি, অবচয় নির্ণয় করতে হবে। অবচয়টা কি? স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে যখন সম্পদের মূল্য হ্রাস পায় তাকে বলা হয় অবচয়। এই অবচয় ইংরেজিতে বলা হয় ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, এটা অনার্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বই আছে, আবার ওনার সেকেন্ড ইয়ারের প্ল্যান্ট অ্যান্ড অ্যাসেট একটা অধ্যায় আছে, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টে এই অধ্যায়টা আছে। এই সেম অঙ্ক সেম, শুধু আমরা এখন ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে বাংলায় করব, আর অনার্সে যে সকল ভাই বোনেরা আমার এই ক্লাসে দেখবে তারা শুধু ইংলিশে কথাগুলো কনভার্ট করলে অঙ্ক হয়ে যাবে। এখন আমাকে প্রথমত মাথায় রাখতে হবে যে একটা সম্পদের অবচয় নির্ণয় কেমনে করতে হয়। এই অবচয় নির্ণয়ের কতিপয় সূত্র আছে, পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে স্থির পদ্ধতি বা সরলরৈখিক পদ্ধতি। এখানে সরলরৈখিক কথাও লেখা থাকতে পারে অথবা স্থির কথাও লেখা থাকতে পারে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি। এখন প্রশ্ন যে ক্রমহ্রাসমান পদ্ধতি আর দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি কেন আসলো? যদি কখনো কোনো অঙ্কে অবচয়ের হার দেওয়া থাকে, যেমন 10% অথবা 20%, এই কথাগুলো দেওয়া থাকে, তখন আমাকে মাথায় নিতে হবে যে এটা ক্রমহ্রাসমান। আর ক্রমহ্রাসমানের ক্ষেত্রে এইরকম পার্সেন্ট দেওয়া থাকবে। আর যখন কখনো আমাকে এরকম পার্সেন্ট দেওয়া থাকবে না, তারপরেও যখন বলবে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় নির্ণয় করো, তখন মাথায় নিতে হবে আমাদেরকে প্রথমত এটা কি, এটা হচ্ছে আমার দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি। দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি যখন অবচয়ের এইরকম হার দেওয়া থাকবে না, তখন আমাকে এটা মাথায় নিতে হবে দ্বিগুণ। আর একটা হচ্ছে বর্ষপুঞ্জি। এটাও বর্ষপুঞ্জি সিস্টেমটা হচ্ছে ক্রমান্বয়ে বছরের যোগফলের ভিত্তিতে আমরা অবচয় নির্ণয় করব। আর একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে, সেটা হচ্ছে নিঃশেষকরণ পদ্ধতি। হ্যাঁ, আর অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে করতে হবে কি, অবলোপন। তাহলে মাথায় রাখতে হবে দৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে অবচয়, অদৃশ্যমানের ক্ষেত্রে হবে অবলোপন, আর প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে করতে হবে নিঃশেষকরণ পদ্ধতি। আমরা এখন দৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ পদ্ধতি স্থির অথবা সরলরৈখিক পদ্ধতিতে নিয়ে আলোচনা করব। ধরে নিলাম আগে অবচয় নির্ণয় সূত্রগুলো আমাকে জানতে হবে। অবচয় নির্ণয় সূত্র না জানলে আমরা ওই অঙ্ক করতে গেলে ইন্টারমিডিয়েটের আমার যে শিক্ষার্থীরা আছে, প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক করা ভয় করবে। অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের এই অবচয় অধ্যায়টা খুবই সহজ। আমি সকল পদ্ধতি নিয়ে আলোচনা করব। শুধুমাত্র আমার ক্লাসগুলো মন দিয়ে দেখবেন, শুনবেন, তাহলেই হয়ে যাবে। প্রথমত অবচয় নির্ণয় সূত্র সরলরৈখিক পদ্ধতিতে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্রগুলো আলোচনা করব। যেমন অবচয় সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। এটা হবে মেশিনের আয়ুষ্কাল। যে মেশিনটা আমরা ক্রয় করেছি সেই মেশিনের আয়ুষ্কাল। এখন অবচয় নির্ণয় সূত্র কি শিখলাম? মেশিনের ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে মেশিনের আয়ুষ্কাল।
এখন ভগ্নাবশেষ মূল্যটা কি? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কোনো সম্পত্তি ব্যবহার করার ফলে নির্দিষ্ট যে আয়ুষ্কাল আছে 10 বছর বা 20 বছর আমরা একটা মেশিন ক্রয় করছি, যে বলতেছি 20 বছর আমরা এই মেশিনটা ব্যবহার করব। এই 20 বছর ব্যবহার করার পরে এই মেশিনটা যে মূল্য আমরা নির্ধারণ করব, যে আনুমানিক বললাম যে একটা মেশিন ক্রয় করেছি এই 20 লাখ টাকা দিয়ে, আমরা ওই মেশিনটা আমরা বিক্রি করব ব্যবহার করার শেষে 20 বছর পর 20,000 টাকা দিয়ে। আমি একটা মেশিন কিনলাম ধরে নেন 20 লাখ টাকা দিয়ে, কিন্তু আমার ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ মানে ব্যবহার করে খাওয়ার পরে এই মূল্য মানে মেশিনটার মূল্য দ্বারা আছে 20,000 টাকা। এই 20,000 টাকায় মেশিনটা আমি বিক্রি করে দেবো। এই যে 20,000 টাকাটা আছে এটা হলো ভগ্নাবশেষ মূল্য। প্রত্যেকটা অঙ্কে এরকম ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকবে, আর না দেওয়া থাকলে তখন আমরা তার মান শূন্য ধরবো। যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে তার মান সেই মান বসাবো, না থাকলে আমরা সেখানে শূন্য বসাবো। আয়ুষ্কাল তো বললাম, ওই মেশিনের আয়ুষ্কাল, ওই মেশিন কত বছর আমার এই কোম্পানিতে কাজ করবে সেই অনুযায়ী সেই আয়ুষ্কাল দেওয়াই থাকবে ওখানে। আর একটা পদ্ধতি আছে দেখেন, যদি ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য গুণন অবচয়ের হার, তাহলে আজকে কি শিখলাম আমরা? এই পদ্ধতিতেও করা যাবে। যদি কোনো অঙ্কে আমার অবচয়ের হার দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি কোনো অঙ্কে আমার অবচয়ের হার কি থাকে দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণন অবচয়ের হার। এখন প্রশ্ন, স্যার এই অবচয়ের হার যদি দেওয়া না থাকে বের করবো কেমনে আমরা? হ্যাঁ, এই অবচয়ের হারও বের করার পদ্ধতি আছে। যেমন অবচয়ের হার এই অবচয়ের হার নির্ণয় সূত্র হচ্ছে কি জানেন? এই অবচয়ের হারের নির্ণয় সূত্র হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল। এই কয়টা জিনিসটা মাথায় রাখতে হবে। এই অবচয়ের অঙ্ক করতে গেলে আমাকে মূলত এই যে 3টা সূত্র আছে এই 3টা সূত্র আমার জানতে হবে। এই 3 সূত্র ধরেই অঙ্ক করতে হবে আমারই। একটা অঙ্ক করাবো, অঙ্কটা একটু মাথায় রাখবেন আর মনোযোগ দিয়ে দেখবেন। রহিম 2012 সালে 6 লক্ষ টাকায় 1 জানুয়ারিতে মেশিন ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় 30,000 টাকা ও পরিবহন ব্যয় 20,000 টাকা। মেশিনের ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। অবচয়ের হার 10%। তিনি স্থির পদ্ধতিতে হিসাব রাখেন। দেখেন এখানে লিখে দিচ্ছি, রহিম 2012 সালের 6 লক্ষ টাকার 1 জানুয়ারিতে একটি মেশিন ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় হচ্ছে 30,000 টাকা। সংস্থাপন ব্যয়টা কি? সে মেশিন সেট করার ব্যয়। ও পরিবহন ব্যয়
20,000 টাকা। মেশিনের ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। অবচয়ের হার 10%। অবচয়ের হার 10%। তিনি স্থির পদ্ধতিতে হিসাব রাখেন। এখানে স্থির বলতে পারে অথবা সরলরৈখিক বলতে পারে। তাহলে এখানে প্রথমত তোমাদের কাছে কি চাইবে? তোমাদের কাছে ক নম্বরে চাইবে কি? ক নম্বরে চাইবে হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য অথবা অবচয়। অবচয় বাহির করো প্রথম 2 বছরের অথবা 3 বছরের। প্রথম 3 বছরে। প্রথম বলতে পারে অবচয়যোগ্য মূল্য কত। অবচয়যোগ্য মূল্য সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখন মেশিনের ক্রয় মূল্য কত? একটা মেশিন যে আমি ক্রয় করলাম সেই মেশিনের মূল্য কত? সেই মেশিনের মূল্য 6 লাখ টাকার, কিন্তু সেই মূল্য ব্যবহার করার জন্য আরও আমার কী হয়েছে 30,000 টাকা এবং পরিবহন লাগিয়েছে 20,000 টাকা। এই সব মিলে হচ্ছে মেশিনের ক্রয় মূল্য। তাহলে আমার অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমার এই যে 6 লক্ষ যোগ 30,000 সংস্থাপন ব্যয় যোগ 20,000 পরিবহন ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য 50,000। এই যে আমার 6,50,000 টাকা কি হয়েছে? আমারই ক্রয় হয়েছে, আর 50,000 টাকা আমার ভগ্নাবশেষ মূল্য। এখান থেকে বাদ দিলে আমার 6 লক্ষ টাকা, শতক হাজার অযুত লক্ষ। এই টাকা হচ্ছে আমার কি অবচয়যোগ্য মূল্য, অর্থাৎ যে মূল্যের উপর আমি অবচয় করতে পারি, অর্থাৎ যে মূল্যের উপর আমি অবচয় ধরতে পারি, এটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এটা আমার কি? অবচয়যোগ্য মূল্য। কোন নম্বর অবচয়যোগ্য মূল্য চাইতে পারে, হ্যাঁ, এই জন্য বললাম। কিন্তু এখানে চাইছে কি? অবচয় বাহির করো প্রথম 3 বছরের। আমার এখানে অবচয় মূল্য এবার চাইনি, আমার অবচয় চাইছে অবচয় বাহির করো প্রথম 3 বছরের অবচয় চাইছে। তাহলে প্রথম বছর হচ্ছে 2012 সাল এর অবচয়। 2012 সালের অবচয়। এই অবচয়টা কেমনে করব আমরা? মূলত অবচয় নির্ণয় সূত্র লিখব। অবচয় সমান কি লিখব? মেশিনের ক্রয় মূল্য সূত্র আগেই পড়ছি আমরা, বিয়োগ ভগ্নাবশেষ মূল্য গুণন অবচয়ের হার। মান বসাও। মেশিনের ক্রয় মূল্য কত? এই যে মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 6 লক্ষ যোগ 30,000 যোগ 20,000 বিয়োগ ভগ্নাবশেষ মূল্য হচ্ছে আমার 50,000 গুণন অবচয়ের হার 10%। প্রশ্নে আমার দেওয়াই আছে। তাহলে 6,50,000 বিয়োগ ভগ্নাংশের মূল্য 50,000 গুণন 10%। 10% বিয়োগ করলে হচ্ছে আমার 6 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ গুণন 10% করলে 60,000 টাকা আমার কি বাড়ায়? অবচয় বাড়ায়। তাহলে 2010 সালের অবচয় কতবার আছে? 2010 সালে অবশ্যই বের হয়েছে আমার 60,000 টাকা। আমি প্রশ্নে বলেছি কি? স্থির পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি। সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে কি? সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে স্থির মানে কি? প্রতি বছর একই অবচয়। তখন লিখব 2013 সালে অবচয় ওই 60,000 টাকায়। আবার 2014 সালের ওই অবচয়
60,000 টাকায়। দু 2013-12 যে অবস্থায় বাড়াবে, 13 সেই অবস্থায় বাড়াবে, 14 সেই অবস্থায় বাড়াবে। প্রথম 3 বছর আমার অবস্থা নির্ণয় করা শেষ। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। কোথাও বুঝতে না পেলে আমার কমেন্টে জানিয়ে দেবে, আমি পরবর্তী ক্লাসে ওই বিষয় নিয়ে আবার আলোচনা করে নতুন ক্লাসে অগ্রসর হব। আর খ নম্বর বলবে কি? খ নম্বর বলবে জাবেদা দাও, জাবেদা দাও 3 বছরের, জাবেদা দাও 3 বছরের। এখন আমাকে যেহেতু বলছে জাবেদা দাও 3 বছরের, আমাকে মাথায় নিতে হবে প্রথম বছরে জাবেদা হবে 3টি, প্রথম বছরে জাবেদা হবে 3টি, পরবর্তী যত বছর আসবে সকলের জাবেদা হবে 2টি করে। প্রথম বছরে জাবেদা হবে 3টি, পরবর্তীতে যত বছরে জাবেদা হবে সব হবে 2টি করে। যদি কোনো বছরে উল্লেখ করে কোনো সম্পত্তি ক্রয় করে, সেই ক্ষেত্রে ক্রয়ের জাবেদা দিতে হবে। যদি কোনো বছরে কোনো সম্পত্তি বিক্রয় করে, সেই বছরে সেই তারিখে বিক্রয়ের জাবেদা দিতে হবে। এখন বিক্রয় করার ক্ষেত্রে লাভ ও ক্ষতি দুটো হতে পারে, লাভ হতে পারে, ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে লাভের একটা জাবেদা, লাভ হলে লাভের জাবেদা, ক্ষতি হলে ক্ষতির জাবেদা, শুধুমাত্র ওই সালেই। তো আমরা এখন দেখব এই মেশিন যে কিনছে জনাব রহিম, সে কি আর কোনো সালে মেশিন ক্রয় করেছে নাকি সেই মেশিনের কোনো অংশ বিক্রি করেছে। আমরা এই প্রশ্নে পড়ে দেখলাম যে মিস্টার রহিম 6 লাখ টাকার একটা মেশিন কিনে 2012 সালে, তার সংস্থাপন ব্যয় আছে, পরিবহন ব্যয় আছে, ভগ্নাবশেষ মূল্য আছে এবং সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই নির্ধারণ করে 10% অবশ্যই হারে কোনো মেশিন ক্রয় করেনি, কোনো মেশিন ক্রয় করেনি। তার মানে ক্রয়ের জাবেদা দিতে হবে না, বিক্রয়ও করেনি, বিক্রয়ের জাবেদাও দিতে হবে না। তাহলে এখন আমরা কি করব? জাবেদার ঘর দেখাবো। তারিখ, বিবরণ, পৃষ্ঠা, ডেবিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জাবেদা। খ নম্বরে থাকবে জাবেদা দাও, প্রথম 3 বছরের জাবেদা, প্রথম 3 বছরের জাবেদা। তাহলে প্রথম তারিখ কত? 2012 সালের 1 জানুয়ারি। সে কি করেছে? সে মেশিন ক্রয় করেছে। তাহলে মেশিন ক্রয়ের জাবেদা কি হবে? মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট, ক্রয় নগদান হিসাব ক্রেডিট, অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। কেউ ব্যাংক লিখতে পারে, আবার কেউ নগদান লিখতে পারে, কোনো ভুল নেই। যে ব্যাংক লিখবে ব্যাংকেরটাও সঠিক, যে নগদান লিখবে নগদানটাও সঠিক। তাহলে লিখবো মেশিন, মেশিন হিসাব ডেবিট, নগদান অবলিক ব্যাংক, যে যেটা লিখবে। 6,50,000 টাকা, 6,50,000 টাকা। এখন প্রশ্ন, স্যার মেশিন তো 6 লাখ টাকা কিনছে, 6,50,000 কেন? ওই যে আনুষঙ্গিক খরচ দুটো আছে, যোগ করবে না? যোগ করলে তো হয়ে যাবে। আচ্ছা, এই গেল আমার 1 তারিখে জাবেদা। এখন অবচয়, অবচয় হয় 30 তারিখ, 31শে ডিসেম্বর, ওই সালের 31শে ডিসেম্বর, ওই সালের 31শে ডিসেম্বর। তাহলে অবচয় জাবেদা কি? সম্পত্তি হ্রাস পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ডেবিট, তাহলে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট। আর পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট।
তাহলে অবশ্যই কতবার আছে মনে আছে 2012 সালের 60,000 টাকা। এই যে 60,000 টাকা লিখলাম, এই যে 60,000 টাকা লিখলাম। ওই সালের আমরা এখন অবচয়কে বন্ধ করে দেবো, অবচয় হিসাবকে বন্ধ করে দেবো। এই অবচয় হিসাবকে বন্ধ করার জন্য আয় সারাংশ আনতে হবে। আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় ক্রেডিট। এই 60,000 টাকায়, এই 60,000 টাকায়। তাহলে আমার 2012 সাল শেষ। আমি এখন 2013 সালে যাবো, প্রথম 3 বছর চাইছে, তাহলে লিখবো 2013 সালের। এখন মজার বিষয় হচ্ছে এখানে আর প্রথম জাবেদা দেওয়া লাগবে না, পরের 2 জাবেদা খালি আমরা দিব। আগেই বলেছি প্রথম বছরে 3টে জাবেদা হয়, পরের বছর 2টি জাবেদা হয়, সেই 2টি জাবেদা এই 2 জাবেদা দিতে হবে। যেমন অবচয় 31শে ডিসেম্বর অবচয় হিসাব আর পুঞ্জীভূত অবচয় 60,000 টাকা। স্থির পদ্ধতি তাই একই হবে। আয় সারাংশ, আয় সারাংশ আর অবচয় হিসাব। এটা 31শে, এটাও ডিসেম্বরে হয়, এটাও 60,000, এটাও 60,000। এই গেল 2013 সালের 2 জাবেদা দিলাম। 2014 সাল, 2014 সালে 31শে ডিসেম্বর, 2014 সালের 31শে ডিসেম্বর কি হবে? ওই একই জাবেদা, অবচয় আর পুঞ্জীভূত অবচয়। ওই 60,000 মনে আছে? স্থির পদ্ধতিতে কি হয়? সেম অবচয় হয়। আবার 31শে ডিসেম্বরের অবচয়কে আমরা বন্ধ করব, তাহলে কি হবে? আয় সারাংশ আর অবচয় হিসাব। আয় সারাংশ অবচয় হিসাব, এটা হবে হচ্ছে ওই 60,000 টাকায়। 60,000 টাকায় আমার জাবেদা ক্লিয়ার। আমার জাবেদা কি হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল। 3 বছর জাবেদা দেওয়া শেষ। আমার 3 বছরের জাবেদা দেওয়া শেষ। এখন প্রশ্ন হচ্ছে আমার ছাত্রের কাছে, এখানে আগেই আমি বলেছি যে প্রথম বছরে জাবেদা হবে 3টা, কারণ প্রথম বছরে আগে মেশিন ক্রয় করেছে, এই জন্য মেশিন ক্রয় হিসাব ডেবিট, নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট শেষ হয়ে গেল। আমরা অবচয় নির্ণয় করেছি ক নম্বরে, যে আর অবচয় হয় 31শে ডিসেম্বর। যেমন 31শে ডিসেম্বর তারিখে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, ওই 60,000 টাকায় আমরা আগেই পাইছি। এই হিসাবকে, এই অবচয়কে বন্ধ করব আমরা এখন। এই অবচয়কে বন্ধ করতে গেলে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এখন প্রথম বছর হয়ে গেছে, এখন 3 বছর বলছে, আরও 2 বছর আছে, যে 13 আর 14। আমি আগেই বলেছি যে প্রথম বছরে 3টি জাবেদা হবে, আর পরের বছরের প্রথম জাবেদা বাদ দিয়ে শুধুমাত্র যে দুইটা জাবেদা আছে সেটাই রিপিট হবে। 31শে ডিসেম্বর অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। 31 ডিসেম্বর আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। 2013 সাল শেষ। 2013 সাল শেষ। এখন 2014 সাল, ওই একই অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয়কে বন্ধ করব আমরা, অবচয় আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আশা করি আমার এই ক্লাসটা আমার এইচএসসি ব্যাচের ইন্টার ফার্স্ট ইয়ারের এবং যারা 26 সালে পরীক্ষা দিবে এবার, যে ছোট ভাই ও বোনেরা ক্লাসটা মনোযোগ দিয়ে একটু দেখলেই তাদের আয়ত্তে এসে যাবে, তাদের ধারণার মতো তাদের যে একটা ভালো একটা ক্লাস উপহার হবে। আমি আশা করি তারা যদি মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো ফলো করে, প্রতিনিয়ত আমি যে ক্লাস নিব, তাহলে
তারা তাদের যে গ্যাপটুকু আছে খুব তাড়াতাড়ি সেখান থেকে রিকভার করে সামনে আসতে পারবে। 2026 সালের এসএসসি ব্যাচের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখান থেকে 10 মার্ক আসবেই। ফার্স্ট অফ অল এখান থেকে 10 মার্ক পাওয়া খুবই সহজ। আমি এই অধ্যায়ের যাবতীয় সকল অঙ্ক এইভাবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট, একটা পেজ আছে উজ্জ্বলস অ্যাকাউন্টিং স্কুল নামে, ওখানে প্রতিনিয়ত আমি আপলোড করব। যদি কেউ মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখে তাহলে মনে হয় তার অন্য কোথাও পড়ার প্রয়োজন নেই এই অধ্যায়ের উপর। আমি এই অধ্যায় ভালো করে বোঝানোর পরে আমি পরবর্তী ক্লাসে যখন দেখবো যে না আমার এই ক্লাস এই যে অষ্টম অধ্যায় শেষ হয়ে গেছে, মোটামুটি সব তথ্য দেওয়া শেষ, বাচ্চারা পারবে, তখন আমি কি করব, তখন আমি অন্য একটি অধ্যায়ে চলে যাব। তবে এসএসসি ব্যাচ 2026 আমার ছোট ভাই বোন ভালো করে আমার ক্লাসগুলো দেখবেন। আশা করি 80% লাভবান হবেন। আমিও মানুষ, আমারও ভুল হবে, ভুলের ঊর্ধ্বে কেউ না। তো আমি চাই যে আমার যেটুকু মেধা আল্লাহ দিয়েছে এই মেধা আমি আমার ছাত্রছাত্রীদের মাঝখানে বিলিয়ে দেব, যাতে করে আমার ছাত্ররা যেন মনে রাখতে পারে যে আমরা একটা স্যার পেয়েছিলাম। জানি না কতটুকু করতে পারবো, তবে চেষ্টা রাখবো। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। আর আমার আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করি যে রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে আপনি ইলিম দেন, আল্লাহ আপনি আমাকে ইলিম দেন। আমি এই ইলিমের ভালো আমল করব, পাশাপাশি আমি আমার ছাত্রদের সেই বিষয়ে কি করব, সেই বিষয়ে অবগত করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 01781993415, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কোনো ছাত্র বড় ভাই মনে করে, স্যার না মনে করে, বড় ভাই মনে করে, যদি মনে করে স্যারের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দেব, দিয়ে আমি একটা জিনিস বুঝতেছি না, স্যার থেকে শুনে নেব, আমি উন্মুক্ত, আমি সব সময় উন্মুক্ত। যে কেউ আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আগে নিজের পরিচয় দিয়ে সমস্যাটা বলবে, আমি আমার সাধ্য মতো আমি তাকে সেই সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি ফোনে না দেওয়া পারি তাহলে আমি এরকম ক্লাসে আসে সেই বিষয়ের উপর ক্লাস নেব। আশা করি বুঝতে পেরেছেন। আমি আমার আবার একটা পরিচয় দেই। আমি রংপুর মডেল কলেজের অ্যাকাউন্টিংয়ের হিসাব বিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ উজ্জ্বল প্রামাণিক। এই বলে আমি আমার এই প্রথম ক্লাসটা শেষ করলাম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ক্লাসটি বুঝেছে। আমি এই ক্লাসের আর একটা রিভিউ দেব, সেটা হচ্ছে যে নম্বরটা। ক্লাসটা অনেক বড় হয়ে গেল, তাই দিচ্ছি না, বাচ্চাদের ধৈর্যের বিষয় আছে, একটা ক্লাস লং হয়ে গেলে খারাপ লাগে। তো প্রথম দিন একটু টাইম নিলাম আজে বাজে কথা বলে, পরের ক্লাসে আর এত টাইম নেব না, খুব সহজে আমি অঙ্ক শেষ করে দেবো। এখানে বলবে যে মেশিন হিসাব তৈরি করো, পুঞ্জীবিত হিসাব তৈরি করো, অবশ্যই হিসাব তৈরি করো। মূলত এই অঙ্ক শেষ, অঙ্কই শেষ। ক নম্বর অবস্থা নির্ণয় করো, খ নম্বর যাবে দাও, 3 নম্বর খতিয়ান তৈরি করো, মেশিন হিসাব, অবশ্যই হিসাব, পুঞ্জীবিত অবশ্যই হিসাব, 1 পৃষ্ঠায় অঙ্ক শেষ। তো একটু সময় দাও আমাকে, আমি তোমাদেরকে ভালো একটা ক্যারিয়ার দেব। আমাকে একটু সময় দাও, আমি তোমাদের ভালো একটা ক্যারিয়ার দেবো। ইন্টারমিডিয়েটের সকল এসএসসি ব্যাচ 2026 আমার ক্লাসটা ফলো করো, আমার পাশে থেকে যাও। একদিন তোমরাই বলবা কিছু শিখেছি উজ্জ্বল স্যারের কাছ থেকে, এটুকুই বলবো। আসসালামু আলাইকুম।